নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, প্রথমেই বলে দিই, পরশু দাড়ি কাটতে গিয়ে আমার এখানে কি একটা হয়েছে আমি জানি না। এখানে সব বিজগুড়ি হয়ে গিয়েছে বলে আমি দাড়ি কাটতে পারছি না। গতকাল থেকে এটা আবার আজকে দেখছি একটু করে বেড়েছে। আমি জানি না, এখন যদি বাড়ে তাহলে পরে আবার ডাক্তারের কাছে যেতে হবে, যার জন্য আপনারা আমার এক মুখ দাড়ি দেখতে পাচ্ছেন, আমি দাড়ি কাটতে পারছি না। তো এখন বিষয়টা হচ্ছে যে আজ বাদে আজকে রাত্রিবেলা কাটলে কালকে সকাল থেকে ভোটের ফলাফল ঘোষণা শুরু হবে, কাউন্টিং শুরু হবে। এই কাউন্টিং শুরু হওয়ার আগে পর্যন্ত যে সমস্ত নাটক ফাটক চলছে না দর্শক, নাটকের শেষ নেই। নাটক কিরম চলছে, ধরুন নির্বাচন কমিশন এমন চেপে ধরেছে, আর সুপ্রিম কোর্ট হাইকোর্ট এমন চেপে ধরেছে রাজ্য সরকারকে, এত মিথ্যে কথা বলেছে, এত মিথ্যে মামলা বলেছে যে তারা এখন বিরক্ত হয়ে গিয়েছে। এখন নির্বাচন কমিশন ঠিক করেছে যে এখনই যে অবজারভার ঠিক হবে, আগে সমস্ত রাজ্যের লোক দিয়ে, রাজ্য ক্যাডারের যে সমস্ত অফিসার আছে তাদেরকে দিয়ে কাউন্টিং হতো। সেখানে থাকতেন বিভিন্ন দলের লোকজন থাকতেন। এবারে নির্বাচন কমিশন ঠিক করেছে যে আলাদাভাবে অবজারভার পাঠানো হবে এবং গণনা করবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এসে। স্টেট গভর্নমেন্টের একজন থাকবেন, কিন্তু তিনি শুধু উপস্থিত থাকবেন, তার হাতে কোনো ক্ষমতা নেই। এইটা নিয়ে এবার কোর্টে চলে গেলেন আমাদের তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপিল সিব্বালকে দাঁড় করালেন। যতগুলো দাঁড়িয়েছেন ততগুলোতেই হেরেছেন কপিল সিব্বাল। তিনিও জেতার জন্য মরিয়া, যে একটা কেস তো অন্তত জিতি, মুখ রক্ষে করি, একটা অ্যাপিয়ারেন্স আমি 20 লাখ টাকা করে নিচ্ছি, একটাও আমি জিততে পারছি না, কিছু তো করে দেখাতে হবে। কিন্তু লবডঙ্কা। যেই শুনেছে কোর্ট যে এখানে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন ঠিক করেছে কেন্দ্রীয় সরকারের কর্মী দিয়ে তারা ভোট গণনা করাবে, কোর্ট বলছে এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন কমিশন ঠিক করবে কোথায় ভোট হবে, কবে ভোট হবে, কি করে ভোট হবে, কিভাবে গণনা হবে, সমস্ত নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী হবে। এখানে আদালত কোনো রায় দিতে পারে না। আদালত নির্বাচন কমিশনের কোনো আদেশের ওপরে হস্তক্ষেপ করবে না, অতএব এই মামলা খারিজ। প্রথম ধাক্কা ওইখানে। তারপরে হলো কি, স্ট্রং রুম নাটক। স্ট্রং রুমে গিয়ে মুখ্যমন্ত্রী বসে বললেন ধর্ণা দিয়ে, যদিও 4 ঘন্টার মধ্যে সেই ধর্ণা উঠে গেল। আসলে একটা আমি বলেছিলাম, ন্যারেটিভ একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ঠিক ভোটের ফলাফল যদি তার বিপক্ষে যায়, তাহলে উনি বিকেলবেলা 4টের সময় উনি একেবারে এসে প্রেসকে জানিয়ে দেবেন যে এই নির্বাচন একেবারে ঘোটালার মাধ্যমে হয়েছে, ব্যালট বাক্স বদল হয়েছে, ব্যালট বাক্সে গন্ডগোল করা হয়েছে, এই সমস্ত উনি বলবেন, আমরা জানি। এখন ফল যখন প্রকাশ হবে, প্রথম দিকে দেখবেন যে তৃণমূল এগিয়ে আছে, বিজেপি পিছিয়ে আছে। আমি আগেই বলে দিচ্ছি, কারণ এটা আর কি এলাকা ধরে হয় না, সব মিলিয়ে মিশিয়ে নিয়ে একসঙ্গে করা হবে। দক্ষিণের কিছু হতে পারে, ওদের কিছু অংশের হতে পারে, বিজেপির কিছু অংশের হতে পারে, মানে দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে, এত বড় পশ্চিমবঙ্গের চারদিকের সব লটারির মাধ্যমে হবে। এখন এটা হলেও চিন্তা করার কিছু নেই, দেখবেন বেলা যত বাড়বে বিজেপি তত এগোবে, এবং এগোবে মানে হু হু করে এগোবে। আগে এরা করতো কি, এরা ধরুন এই যে যত নির্বাচন এদের আমলে হয়েছে, এদের কেন সিপিএম এর আমলেও যত হয়েছে, এরা করতো কি, নিজেদের লোক ফিট করে রেখে দিত, আর 2-4টে নির্দল প্রার্থীকে দাঁড় করে দিত। নির্দলগুলো ওখানে গিয়ে কেউ কংগ্রেসের হয়ে বসলো, অপোজিশনে যে তৃণমূল থাকে তার তৃণমূলের হয়ে গিয়ে বসলো,
বা অপোজিশনে যে সিপিএম থাকে তাহলে সিপিএম এর হয়ে গিয়ে বসলো, আর যে অফিসার, যে রাজ্য সরকারের যে অফিসার, সেই অফিসার একজন বার করছে আর একজনকে দিচ্ছে, সে বলছে টিএমসি 620, সিপিএম 1210, এরম হলো। এবার যারা লিখছে উল্টো দিকে, সে বলে দিল কি যে সিপিএম 620 আর তৃণমূল 1210, জাস্ট উল্টো। যে ক্ষমতায় আছে তার বেশিরভাগটা চলে যাবে উল্টো দিকে, আর যে লিখছে সে তো লিখছে ট্যাবুলেশন শিটে লিখে যাচ্ছে, সেটা যাবে আরোর কাছে, আরো পুরো কম্পাইল করবে, কম্পাইল করে একটা যোগ করবে, যোগ করে ফার্স্ট রাউন্ডের ফল এই। এই যে ঘোটালাটা, এই ঘোটালাটা একদিন ধরে সিপিএম যেমন করেছে তেমন তৃণমূলও করেছে। এখন 2021 সালের নির্বাচনে আমরা দিচ্ছি, ভোট দিচ্ছি, ভোট যাচ্ছে কোথায়? পাবলিক ভোট দিচ্ছে, ভোট যাচ্ছে কোথায়? এবার এত জ্বালা তার কেন যে স্ট্রং রুমে গিয়ে তিনি বসে আছেন? এখন লাস্টে উনি এখন মশা ঘরে খিল দিয়েছেন, এখন আর উপায় নেই, এখন তাকে যা হবে মেনে নিতে হবে। মনোবল চাঙ্গা করার জন্য কর্মীদের তিনি নানান রকম ভাষণ দিচ্ছেন। এখন যা অবস্থা, আর একটা খবর আপনাদের দিয়ে রেখে দিই, সেটা হচ্ছে আমাদের ফলতার যে শাহজাহান, যাকে খুঁজতে সেই দাবাং অফিসার যিনি গেছিলেন, তার হুঙ্কারের পরে শাহজাহান তো বেপাত্তা, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ফলতায় পুরো নির্বাচনটা ক্যান্সেল হয়ে গেছে। ফলতা যে নির্বাচন, ফলতা আসনের যে নির্বাচন, পুরোটা ক্যান্সেল হয়ে গেছে। 21 তারিখে, 21 মে আবার পুনর্নির্বাচন হবে। পুনর্নির্বাচন হয়ে 24 তারিখ তার ফল ঘোষণা হবে। কাল যে ফল ঘোষণা হচ্ছে তার সঙ্গে এই ফলটা তখন জুড়ে যাবে। এটাও একটা মাথায় বড় বাজ। সব মিলিয়ে আমাদের নির্বাচন কমিশনের চাপ, আদালতের চাপ, বিরোধী পক্ষের চাপ এবং মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে অংশগ্রহণ। মানুষ চাইছিল ভোটাধিকার দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হোক। যখন পরিবেশটা তৈরি হয়ে গেছে, ভয় মুক্ত পরিবেশ যখন তৈরি হয়েছে, মানুষ দলে দলে বেরিয়েছে এবং দুদিকেই আপনি দক্ষিণবঙ্গ, প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধের যদি আপনি দেখেন গড়, তাহলে প্রায় 92% ভোট পড়েছে, যেটা ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম, সম্ভবত এই শেষ। এইরকম একটা ভোট এর আগে ভারতবর্ষ দেখেনি। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এইরকম ভোট দেওয়া। ইন্দিরা গান্ধী যখন হারলেন, এমার্জেন্সি জারি করার পর ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি তুলে দিয়ে যখন ভোট ঘোষণা করলেন, তখনও ভোটের পার্সেন্টেজ কিন্তু এত হয়নি। কিন্তু এবারে ভোটের পার্সেন্টেজটা হচ্ছে, মানে গড় করলে 92.5%, যা ঐতিহাসিকভাবে একদম শীর্ষে বসে গেল। আর কোনোদিন কেউ এখানে টপকাতে পারে বলে আমার মনে হয় না। এখন কালকে ফল ঘোষণা, কালকে ফল ঘোষণার পর যদি বিপক্ষের দিকে বল চলে যায়, মানে ফলের বলটা যেটা মানে বিজেপির দিকে চলে যায়, দেখবেন রাজ্য জুড়ে অশান্তি কাকে বলে। রাজ্য জুড়ে অশান্তির বন্যা বইবে। এবারে আমি আপনাদের একটা পরামর্শ চাইবো আপনাদের কাছে। আপনাদের দেশে এখন সোনার দাম তো প্রচুর। আপনারা ভারতবর্ষে ঘুরতে ঘুরতে আসেন, আমাদের এখানে সোনার দাম অনেক কম।
মানে এখন 1,46,000, আপনাদের ওখানে কত আমি জানি না। আমাদের এখানে প্রচুর হালকা সোনা তৈরি হয়, হালকার ওপরে দেখতে এমন বড়, মানে মনে হবে অনেক বড়, 1 ভরির মধ্যে আপনাকে সোনার বড় হার তৈরি করে দেবে, যেটা দূর থেকে দেখলে মনে হবে 5 ভরির হার, সেরকম পাওয়া যায়। আংটিও পাওয়া যায়, কানের দুলও পাওয়া যায়, সমস্ত কিছু। আমি ভাবছি যে এরকম একটা চ্যানেল করব মেয়েদের জন্য, শুধু শুক্রবার দিন ওই সপ্তাহে 1 দিন করে আমি সোনার দোকানগুলো আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো, যাতে আপনারা ওই সোনার দোকানে গিয়ে আপনারা কম পয়সায় সোনাটা কিনতে পারেন। কারণ আমাদের এখানে 9 ক্যারেটের পাওয়া যায়, 12 ক্যারেটের পাওয়া যায়, 18 ক্যারেটের পাওয়া যায়, 22 ক্যারেটের পাওয়া যায়। যত কম ক্যারেটের নেবেন তত সোনার দাম কমবে। আপনাদের ওখানে যেমন সেটা নেই, এখানে তেমন সেইটা আছে। আপনার পকেট অনুযায়ী আপনি সোনা, কিন্তু সোনার কোনো খামতি নেই, সোনা সোনাই, সোনা সোনাই থাকবে। আমাদের যেমন আগে 8 ক্যারেটের ছিল, আমাদের ছোটবেলা মাসিদের পড়তে দেখেছি 8 ক্যারেটের সোনা ছিল। এখন সেটা আবার সরকার ফিরিয়ে এনেছে, যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে মধ্যবিত্তের। তার জন্যই আপনারা যারা এটা করতে চান, মানে দেখতে চান, যদি আপনারা উৎসাহী হয়ে থাকেন তাহলে আমায় কমেন্টে জানাবেন, তাহলে পরে আমি এটা শুরু করে দেব। সামনের শুক্রবার থেকে এই একটা করে ভিডিও প্রতি শুক্রবার দিন যাবে। দোকানের ঠিকানা, কিভাবে আসবেন, কিভাবে কোন দোকানে যাবেন, কিভাবে কথা বলবেন, সব দরপর সব বলে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আপনাদের মতামত শোনার ব্যাপারে অবশ্যই আমায় জানাবেন।